বন্ধুরা, লাউ গাছ প্রতিস্থাপন করার পর কি তোমরা দেখছো তোমাদের লাউ গাছগুলো বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না? তোমরা কি চাইছো তোমাদের লাউ গাছে পুরুষ ফুল আসার বদলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে, লাউ গাছের গিঁটে গিঁটে প্রচুর পরিমাণে লাউকে ধরাতে এবং লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাককে মাত্র 1 মিনিটে দূর করতে? তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো, তোমাদের যে সমস্ত লাউ গাছের মধ্যে এখনও পর্যন্ত ফুল ও ফল কিছুই আসছে না, যে সমস্ত লাউ গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে চাও, যে সমস্ত লাউ গাছের গিঁটে গিঁটে তোমরা লাউকে ধরাতে চাও, যে সমস্ত লাউ গাছ থেকে পোকামাকড়কে দূর করতে চাও, সেই সমস্ত লাউ গাছে কি খাবারকে ও কি কীটনাশককে তোমরা প্রয়োগ করবে। তো যারা তোমরা তোমাদের ছাদ বাগানে বা জমির মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করে প্রচুর পরিমাণে গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউকে আনতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকেই বলবো, ভিডিওটাকে একটুও কিন্তু না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে, আমাদের লাউ গাছ হলো একটি সিজনাল গাছ এবং এই গাছ শীতের শুরু থেকেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফলকে প্রদান করে। তাই আমাদের সঠিক সময়ে যেমন গাছকে প্রতিস্থাপন করতে হবে, তেমন খুব অল্প সময়ের মধ্যেই গাছগুলোকে বৃদ্ধি করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও ফলকেও আনতে হবে। আর তার জন্য প্রথম যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। আর সেই খাবারটা হলো বন্ধুরা এটা। বন্ধুরা, আমার হাতে যে এই ঘরোয়া তরল দ্রবণটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই তরল দ্রবণের মধ্যেই আছে আমাদের লাউ গাছের জন্য প্রত্যেকটা পুষ্টিমৌল। এই তরল দ্রবণ যেমন আমাদের লাউ গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যোগান দেবে, তেমন কিন্তু লাউ গাছের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ঘাটতিকেও কিন্তু মেটাবে। এর পাশাপাশি এই তরল দ্রবণের প্রয়োগে আমরা আমাদের লাউ গাছের মাটিকে যেমন অ্যাসিডিক করে তুলতে পারবো, তেমন লাউ গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকেও আমরা কিন্তু সৃষ্টি করতে পারবো। এর পাশাপাশি এই তরল দ্রবণের প্রয়োগে গাছের মাটিতে হওয়া বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকামাকড়কেও কিন্তু আমরা ধ্বংস করতে পারবো। এক্ষেত্রে তোমরা হয়তো ভাবতে পারো যে এই খাবারটাকে তৈরি করার জন্য তোমাদের অনেক টাকা খরচ হবে, কিন্তু বন্ধুরা না, কয়েকটা ঘরোয়া উপাদান যদি তোমাদের বাড়ির মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বিনামূল্যে এই খাবারটাকে বাড়ির মধ্যে কিন্তু তৈরি করে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে। আর এই খাবারকে যদি তোমরা একবার লাউ গাছের মধ্যে প্রয়োগ করো, এই খাবারের প্রয়োগে মাত্র 7 দিনের ভেতরেই তোমরা কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে লক্ষ্য করতে পারবে এবং সেই স্ত্রী ফুল থেকে তোমরা কিন্তু লাউ গাছের গিঁটে গিঁটে লাউকেও কিন্তু ধরাতে পারবে। কিন্তু এই খাবারটা থেকে এতগুলো বেনিফিটকে পাওয়ার আগে এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব সেটাকে আমাদের জানতে হবে। তো তাই চলো সময় নষ্ট না করে আমরা শুরুতেই দেখে নিই এই ঘরোয়া খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব এবং এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের কোন কোন উপাদান লাগবে। বন্ধুরা, আমাদের লাউ গাছের জন্য এই ঘরোয়া খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করতে হতে গেলে প্রথম যে জিনিসটার দরকার সেটা হলো একটা মাটির পাত্র। দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা মাটির পাত্রকে নিয়ে নিয়েছি। তোমাদের কাছে মাটির পাত্র না থাকলে তোমরা কিন্তু প্লাস্টিক পাত্রকেও ব্যবহার করতে পারো, কিন্তু মেটেলের পাত্র এক্ষেত্রে কখনোই ব্যবহার করবে না। তো এই মাটির পাত্রকে আমি যেমন নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মাটির পাত্রের মধ্যে আমি যেটা করব, আমি কিন্তু 500 ml পরিষ্কার প্লেন জলকে কিন্তু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জলের কোয়ান্টিটিটা তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারো বা 1 লিটার জল তোমরা ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি এখানে 500 ml জল ব্যবহার করেছি, তাই 500 ml জলের জন্য আমি যে ঘরোয়া উপকরণটা প্রথমেই নেব সেটা হলো বন্ধুরা এই টক দই। তো এক্ষেত্রে তোমরা ফ্রেশ টক দইকেও ব্যবহার করতে পারো, কিংবা তোমাদের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া টক দই যদি থাকে সেটাকেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া বা বেশ কিছু দিনের টক দই ছিল, তাই সেটাকে আমি ফেলে না দিয়ে আমি কিন্তু এই খাবারটাকে কিন্তু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করছি। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু জানি না এই টক দইয়ের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থেকে থাকে এবং তার
সঙ্গে সঙ্গে এই টক দই আমাদের গাছের মাটিকে যেমন অ্যাসিডিক করে, তেমন গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে অপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে সাহায্য করে। তো এখানে আমি যেটা করব, 500 ml জলের মধ্যে আমি কিন্তু 2 চামচ টক দইকে কিন্তু ব্যবহার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি 1 চামচ দিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আর 1 চামচ টক দইকে দিলাম। এক্ষেত্রে যদি তোমরা 1 লিটার জলকে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 4 চামচ টক দইকে কিন্তু ব্যবহার করবে। এর থেকে বেশি পরিমাণে টক দই ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন নেই। এবং এই টক দইকে ব্যবহার করে দেওয়ার পর তোমরা যেটা করবে, জলটার সঙ্গে কিন্তু এই টক দইটা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবে এবং যখন তোমরা দেখবে পুরোপুরি টক দইটা জলের মধ্যে মিশে গেছে বা টক দইয়ের সঙ্গে জলটা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে গেছে, তখন যেটা তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, কয়েকটা তোমাদের কিন্তু এরপর পাকা কলার খোসাকে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টে পাকা কলার খোসাকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পাকা কলার খোসার বদলে কলার খোসাকে যদি শুকনো করে ব্যবহার করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো যেহেতু আমি এখানে পাকা কলার খোসাকে নিয়েছি, তাই পাকা কলার খোসাগুলোকে আমি যেটা করব, ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে এই দোহনের মধ্যে কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা আমরা এটাও কিন্তু জানি এই পাকা কলা কিন্তু পটাশিয়ামের বিরাট বড় একটা সোর্স এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এবং নানান ধরনের অনুখাদ্য। এর পাশাপাশি এই পাকা কলা কিন্তু আমাদের গাছের মধ্যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের যোগানটাও কিন্তু সঠিকভাবে দিতে পারে। ফলে যেটা হয়, গাছের বৃদ্ধি বিকাশ যেমন দ্রুত হারে হতে থাকে, গাছের ডালপালা যেমন মোটা ও বলিষ্ঠ হয়ে ওঠে, গাছের মধ্যে দ্রুত ফুল এবং ফল আসতে কিন্তু শুরু করে। তার সঙ্গে সঙ্গে ফুল ফল ঝরে পড়া বন্ধ করতেও এ কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টে কলার খোসাকে এখানে কিন্তু কুচো কুচো করে দিয়ে দিলাম এবং এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, 2 থেকে 3 দিন এই দ্রবণটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। এর ফলে যেটা হবে বন্ধুরা, এই দ্রবণের মধ্যে কিন্তু একটা অ্যাসিড তৈরি হবে, যে অ্যাসিড আমাদের গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে, অপকারী ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসকে ধ্বংস করবে, গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে এবং এই দ্রবণ থেকে সমস্ত ধরনের পুষ্টিমূল্য যাতে গাছ ইনটেক করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু গাছকে ভীষণভাবে সাহায্য করবে। তো চলো আগে আমরা এই দ্রবণটাকে 2 দিন ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই, তারপর আমি এসে তোমাদের দেখাচ্ছি এই দ্রবণের সঙ্গে আর কোন কোন উপকরণকে মিশিয়ে আমরা এই দ্রবণটা লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 2 দিন পর এবং 2 দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা কিন্তু একটু কালচে রঙের হয়ে গেছে এবং এই দ্রবণটা থেকে একটা তীব্র কিন্তু ঝাঁঝালো গন্ধ উঠতে শুরু করেছে। তো 24 ঘন্টা পর যখন তোমরা দেখবে তোমাদের দ্রবণটা এই অবস্থায় আছে, তখন তোমাদের যেটা করতে হবে, অন্য একটা পাত্রের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু তোমাদের ছেঁকে ফেলতে হবে। এক্ষেত্রে তোমরা ছাঁকনি বা পরিষ্কার কাপড়কে ব্যবহার করে এই দ্রবণটাকে কিন্তু তোমরা অন্য একটা পাত্রের মধ্যে প্রথম ছেঁকে নেবে এবং লক্ষ্য রাখবে যাতে দ্রবণের মধ্যে কোনোভাবে এই দই বা কলার খোসার কুঁচো যাতে না যায়। এবং এই যে 500 ml দ্রবণকে আমরা এখানে তৈরি করে ফেললাম, তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটাকে কিন্তু আমরা ডাইরেক্ট গাছের মধ্যে ব্যবহার কখনোই করব না। আমরা কিন্তু সম পরিমাণে এই দ্রবণের সঙ্গে জল মেশাবো। আমি এখানে 500 ml দ্রবণের মধ্যে আরও 500 ml প্লেন জলকে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাড করে দিলাম এবং এই যে পাতলা দ্রবণটা আমি তৈরি করলাম, এটাকেই কিন্তু আমরা আমাদের লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। আর এই দ্রবণটা থেকে যদি আমরা সঠিক বেনিফিট পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর খুব সকালবেলা না হলে বিকালবেলাতে এই দ্রবণটা কিন্তু লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে, এই দ্রবণটাকে কিন্তু কোনোভাবে আর স্টোর করা চলবে না। যেদিন তোমরা এই দ্রবণটাকে প্রস্তুত করে ফেলবে, সেই দিনেই সম্পূর্ণ দ্রবণকে তোমাদের কিন্তু ব্যবহার করে দিতে হবে। ক্ষেত্রে তোমরা সকালে একবার এবং বিকালে একবার জল প্রয়োগ করার পরিবর্তে কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করে দিতে পারো। আর এই দ্রবণকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 250 ml এবং তার থেকে বড় টব বা কন্টেনার হলে তোমরা 500 ml করে ব্যবহার করতে পারো। বা যারা তোমরা মাটির মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করেছো, তারা কিন্তু তোমরা 500 থেকে 1 লিটার পর্যন্ত এই দ্রবণকে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা কিন্তু একটা 14 ইঞ্চির কন্টেনার, তাই আমি এই কন্টেনারের মধ্যে 500 ml কিন্তু দ্রবণকে ব্যবহার করে দিয়েছি।
কেবলমাত্র বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের এটাকেও খেয়াল রাখতে হবে লাউ গাছের মধ্যে যাতে আমাদের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ না হয়। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা এই সব সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু নিয়মিত যদি ঘরোয়া একটা কীটনাশককে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাসায়নিক কীটনাশক, রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন হবে না। আমরা ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই সকল সমস্যার সমাধানকে করতে পারবো। তো কিভাবে সেটা করব বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রকে প্রথমেই নিয়ে নিয়েছি এবং এই প্লাস্টিক পাত্রের মধ্যে আমি যেটা করব, প্রথমেই কিন্তু এখানে 500 ml জলকে নিয়ে নেব। বন্ধুরা, এই 500 ml জলের বদলে তোমরা চাইলে 1 লিটার জলকেও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু 3 থেকে 4টে লাউ গাছ আছে, তাই 500 ml জলকেই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো এই 500 ml জলকে নেওয়ার পর আমি এখানে যেটা করব, আমি কিন্তু এখানে 1 চামচ টক দইকে ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার টক দইকে কিন্তু 1 চামচ এই 500 ml জলের মধ্যে কিন্তু ব্যবহার করে দিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে আমরা মেটেলের পাত্র ব্যবহার কেন করতে পারবো না। বন্ধুরা, আমরা যখনই একটা টক জিনিসকে দিয়ে কোনো ফার্টিলাইজার তৈরি করব, তখন কিন্তু সেই জিনিসটা যদি আমরা মেটেলের পাত্রর মধ্যে তৈরি করি, তাহলে কিন্তু এটা একটা রাসায়নিক বিক্রিয়া হবে এবং এই দ্রবণের মধ্যে কিন্তু একটা বিষক্রিয়া তৈরি হবে। আর সেই দ্রবণকে আমরা যদি গাছের মধ্যে প্রয়োগ করি, গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আমরা কিন্তু ঘরোয়া এই দ্রবণগুলোর মধ্যে কোনো বিষক্রিয়া যাতে তৈরি না হয়ে যায়, তাই প্লাস্টিক কিংবা মাটির পাত্রকেই সবসময় ব্যবহার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলের মধ্যে 1 চামচ টক দইকে গুলে দিয়েছি এবং টক দইকে গুলে দেওয়ার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকেও কমসে কম 24 ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 24 ঘন্টা পর, এবং 24 ঘন্টার মধ্যে আমার কিন্তু এই দই দিয়ে তৈরি করা কীটনাশকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ জলের নিচে কিন্তু দইগুলো থিতিয়ে গেছে। তো তোমাদের যেটা করতে হবে, 24 ঘন্টা পর যখন তোমরা দেখবে যে দ্রবণটার নিচে দই থিতিয়ে গেছে এবং সাদা বর্ণের একটা লিকুইড দ্রবণ ওপর দিকে ভেসে উঠেছে, তখন তোমরা কিন্তু এই দ্রবণটাকে না গুলিয়ে তোমরা কিন্তু ভালো করে অন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছাঁকনির ব্যবহার কিন্তু করছি না, যেহেতু আমার এই দ্রবণের নিচে দই থিতিয়ে গেছে, তাই আমি জাস্ট উপরের যে তরল দ্রবণটাকে না নাড়িয়ে আমি কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই যে 500 ml লিকুইড দ্রবণকে তৈরি হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারছো। তোমাদের এর সঙ্গে যেটা করতে হবে, তোমাদের কিন্তু বন্ধুরা এই জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। তো এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো হিং, যা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। বন্ধুরা, এই হিংয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইবার থাকে এবং এই হিংয়ের তীব্র গন্ধ আমাদের পোকামাকড় কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। তাই এই হিংকে আমরা যদি এই কীটনাশক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের লাউ গাছের মধ্যে যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবারের যোগান দিতে পারবো, তেমন কিন্তু এই হিং আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর করবে। তো এক্ষেত্রে আমি যেটা করছি, আমি কিন্তু এখানে 1/2 চামচ হিংকে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং হিংকে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে, এই দ্রবণটাকে কিন্তু আবার তোমাদের ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে, যেমন আমি দেখতে পাচ্ছ গুলে নিচ্ছি। এবং গুলে নেওয়ার পর এই দ্রবণটাকে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটা লাউ গাছের পাতার ওপরে এবং নিচে ভালো করে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব আমাদের গাছের মধ্যে যেমন কোনো ধরনের পোকামাকড় সৃষ্টি হচ্ছে না, তেমন কিন্তু আমাদের গাছগুলো ফাঙ্গাসের হাত থেকেও দূরে থাকছে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসছে এবং সেই স্ত্রী ফুল থেকে ধীরে ধীরে লাউয়েও কনভার্ট হচ্ছে এবং লাউ ছিদ্রকারী পোকার যে সমস্যা লক্ষ্য করা যায়, সেই সমস্যা থেকেও তোমরা কিন্তু এই দ্রবণকে প্রয়োগ করে লাউগুলোকে বাঁচাতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে মাত্র 22 দিনে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে হতে গেলে তোমাদের কোন কোন খাবারকে প্রয়োগ করতে হবে এবং কোন ধরনের কীটনাশকগুলোকে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাকে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা যাওয়ার আগে লাইক করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।